কি অবস্থা সবার, এক্সপ্লেনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের এই মুভিতে 2051 সাল থেকে বেশ কিছু মানুষ পৃথিবীকে বাঁচানোর জন্য 2021 সালে চলে আসে। আসলে 2051 সালের পৃথিবীতে এমন কিছু এলিয়েনরা আক্রমণ করেছিল যাদের কাছ থেকে পৃথিবীকে বাঁচাতে হলে অবশ্যই 2021 সালের মানুষের সাহায্যের প্রয়োজন। তো কিভাবে তারা পৃথিবীকে বাঁচিয়েছিল আর এই এলিয়েনরা কোথা থেকেই বা এসেছিল, এই সবকিছুই জানবো আজকে আমরা দ্য টুমরো ওয়ার নামের মুভিটা থেকে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা ড্যান নামের একটা লোককে দেখতে পাই। সে তার মেয়ে মুরির সাথে সোফাতে বসে আরাম করে ফুটবল ম্যাচ দেখছিল। তবে হঠাৎ করেই এই ম্যাচটাতে একটা গ্লিচ দেওয়া শুরু করে। ম্যাচের মধ্যেই অনেক ধোঁয়া আর বিদ্যুৎ দিয়ে ভরে যেতে থাকে। হঠাৎ করেই এই ধোঁয়া বা এই পোর্টালের মধ্যে থেকে অনেক সৈন্যরা বেরিয়ে আসে। এই সকল সৈন্যদের লিডারের নাম ছিল লেফটেন্যান্ট হার্ট। সে সবাইকে বলে, আমরা ভবিষ্যতের পৃথিবী অর্থাৎ 2051 সাল থেকে এখানে এসেছি। আমরা জানতে পারি ভবিষ্যতের পৃথিবীতে হোয়াইট স্পাইকস নামের এক প্রজাতির এলিয়েন পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে এবং তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে। এই সকল এলিয়েনরা 2051 সালের পৃথিবীর বেশিরভাগ মানুষকেই মেরে ফেলেছে। এই সকল সৈন্যরা এখানে মূলত রিকোয়েস্ট করতে এসেছে যেন এই সময়ের মানুষরা ভবিষ্যতে গিয়ে এই এলিয়েনদেরকে হারাতে তাদেরকে সাহায্য করে। তাদের কথায় সকল দেশের সরকাররাই রাজি হয়ে যায়। পরবর্তী 12 মাসে পৃথিবীর সকল দেশ যতজন সৈন্যদের পাঠানো সম্ভব ততজন সৈন্যদেরকে ভবিষ্যতে পাঠায়। তবে ভবিষ্যতের অথরিটি আরো অনেক বেশি সৈন্যদেরকে চাচ্ছিল। যতজন সৈন্যরা সেখানে ফাইট করতে যেত তাদের 4 ভাগের 1 ভাগ সৈন্যরাই শুধুমাত্র বেঁচে ফিরে আসতো। যখন ট্রেন সৈন্যদের পরিমাণ অনেক বেশি কমে যায় তখন সরকার সাধারণ মানুষদেরকেই সৈন্য হিসেবে সেখানে পাঠাতে থাকে। ড্যান একটা স্কুলের টিচার ছিল। সে যখন ক্লাস নিচ্ছিল তখনই তার ফোনে একটা মেসেজ আসে। এই মেসেজে বলা হয় তাকেও যুদ্ধে পাঠানোর জন্য সিলেক্ট করা হয়েছে। এই নিউজটাকে কনফার্ম করার জন্য ড্যান কাছে থাকা একটা মিলিটারি ক্যাম্পে যায়। সেই ক্যাম্পে যাওয়ার পর সেখানে থাকা সৈন্যরা তাকে বলে, এমনিতেও তুমি 7 বছরের মধ্যে মারা যাবে, তাই এই যুদ্ধের জন্য তুমি একদম ফিট আছো। এখন এরা যেহেতু ভবিষ্যৎ থেকে এসেছে তাই বর্তমানে পৃথিবীর কে কখন বা কবে মারা যাবে এই সকল কিছুই কিন্তু তারা জানতো। তো তাদের হিসেবে ড্যান যেহেতু 7 বছর পর মারাই যাবে, সে কারণে সে যদি এখন পৃথিবীকে বাঁচানোর এই যুদ্ধে যায় তাহলে এটা তার জন্য বা পৃথিবীর জন্য অনেক ভালো একটা ব্যাপার। এসব শুনে ড্যান অনেক বেশি অবাক হয়ে যায় এবং সেখানে থাকা অফিসারদেরকে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে। তবে এখানে থাকা কোনো অফিসারই তার প্রশ্নের সোজাসাপটা উত্তর দেয় না। এই অফিসাররা তখন ড্যানের কথা না শুনে জোর করে তার হাতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এই ট্র্যাকারের সাহায্যেই ভবিষ্যতে গিয়ে ড্যান তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ট্র্যাকার ততক্ষণ খোলা যাবে না যতক্ষণ না ড্যান 2051 সাল থেকে আবারও এই 2021 সালে ফিরে আসছে। সন্ধ্যাবেলা এই সবকিছুই ড্যান তার স্ত্রী এমিকে বলে। এসব শুনে এমি অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে তখন ড্যানকে সরকারের কাছ থেকে পালিয়ে অনেক দূরে চলে যেতে বলে। ড্যান তখন বলে, অথরিটি অলরেডি আমার হাতে একটা ট্র্যাকার লাগিয়ে ফেলেছে, এ কারণে আমি যেখানেই পালাই না কেন তারা আমাকে অবশ্যই খুঁজে বের করতে পারবে। আর তাছাড়াও যেহেতু তারা সময়ের আগে পিছনে যেতে পারে তাই তারা খুবই সহজে আমাদের মতো মানুষদেরকে ধরে ফেলবে। এখন যেহেতু আর কোনো উপায় ছিল না, এ কারণে এমি ড্যানকে বলে ড্যান যেন তার বাবা জেমসের সাথে দেখা করে। জেমস হয়তোবা ড্যানের হাত থেকে এই ট্র্যাকারকে খুলতে পারবে। ড্যানের বাবা জেমস অনেক ভালো একজন ইঞ্জিনিয়ার আর সে সরকারকে একদমই বিশ্বাস করে না। যেহেতু জেমস সরকারকে বিশ্বাস করে না তাই সে সরকারকে তো এইসব জিনিস অবশ্যই জানাবে না। আমরা এখন জানতে পারি জেমস ভিয়েতনামের যুদ্ধ থেকে ফিরে আসার পর তার পরিবারের সকলকেই ছেড়ে চলে গিয়েছিল, কারণ সেই যুদ্ধের মধ্যে নিজের অনেক কাছের মানুষদেরকে হারিয়ে সে ভেতর থেকে একদমই ভেঙে পড়েছিল। যেহেতু জেমস তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল এ কারণে ড্যান তাকে একদমই পছন্দ করে না। যাই হোক, ড্যান যখন তার বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় তার মেয়ে মুরি বাগানে কাজ করছে। সে তখন তার মেয়েকে মিথ্যা বলার চেষ্টা করে যে সে একটা ট্রিপে যাচ্ছে। তবে তার মেয়ে মুরি এটা বুঝতে পারে। মুরি বুঝতে পারে তার বাবাকে যুদ্ধে পাঠানোর জন্য সিলেক্ট করা হয়েছে। ড্যান তখন তার মেয়েকে প্রমিস করে, আমি এই যুদ্ধ থেকে অবশ্যই বেঁচে ফিরে আসব। একদিন পরে নতুন জয়েন হওয়া সৈন্যদেরকে বিভিন্ন অস্ত্র আর ফার্স্ট এইড কিটের ট্রেনিং দেওয়া হয় যেন এই যুদ্ধে তারা ভালোভাবে সার্ভাইভ করতে পারে এবং যুদ্ধে তাদের এক্সপেরিয়েন্স কিছুটা বেড়ে যায়। ড্যান এখানে চার্লি এবং ডোরিয়ান নামে দুইজনের সাথে পরিচিত হয়। তারা দুইজনই অনেক বড় পদের অফিসার ছিল। ডোরিয়ান ছিল এক্স নেভি অফিসার। এখানে থাকা বেশিরভাগ মানুষই এই যুদ্ধে যেতে চাইছিল না, তবে ডোরিয়ান এবার দিয়ে মোট 3 বার এই যুদ্ধের জন্য যাচ্ছিল। তাদেরকে বলা হয় এই হোয়াইট স্পাইক নামে এলিয়েনরা প্রতি 6 দিন পর পর কয়েকদিনের জন্য উধাও হয়ে যায়। তারা মূলত এই সময়ে রেস্ট নেয়। আর যখন এই হোয়াইট স্পাইকরা উধাও হয়ে যায় তখনই নতুন নতুন সৈন্যদেরকে ভবিষ্যতে পাঠানো হয়। যখন নতুন সৈন্যদেরকে সেখানে পাঠানো হয় তখন পুরাতন সৈন্যদেরকে আবারও অতীতে মানে 2021 সালে ফিরিয়ে নেওয়া হয়। যাই হোক, এই নতুন সৈন্যরা যখন সন্ধ্যাবেলায় নিজেদের মধ্যে কথা বলছিল তখনই হঠাৎ করে সেখানকার অ্যালার্ম বেজে ওঠে। তখনই 2051 সাল থেকে একজন চিৎকার করে বলে, এটা এখন আর তোমাদের ট্রেনিং নেই, সত্যি সত্যি এলিয়েনরা আক্রমণ করে দিয়েছে।
তার এই কথা শুনেই সবাই তাড়াতাড়ি সেই পোর্টাল রুমের দিকে যেতে থাকে। ড্যান তখন দ্রুত হার্টকে জিজ্ঞাসা করে এখানে আসলে কি হচ্ছে। লেফটেন্যান্ট হার্ট তখন বলে এলিয়েনরা 2051 সালের সর্বশেষ সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে আক্রমণ করে দিয়েছে, আর তারা যদি এই রিসার্চ সেন্টারটাকে ধ্বংস করতে সক্ষম হয় তাহলে মানুষরা অবশ্যই এই ফাইট হেরে যাবে, তাদের তখন জেতার কোনো সম্ভাবনাই থাকবে না। কিছু সময় পর তারা সবাই পোর্টাল রুমের মধ্যে প্রবেশ করে এবং সেই পোর্টাল এক এক করে তাদের সবাইকে নিজের মধ্যে টেনে নিতে থাকে। তবে হঠাৎ করেই ল্যান্ডিং লোকেশনে একটা ইরর চলে আসে, এ কারণে তারা সকলেই আকাশের মধ্যে ল্যান্ড করে, অর্থাৎ ওখানে পৌঁছানোর সাথে সাথে তারা সবাই উপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। তবে ড্যান আর তার বেশ কিছু সঙ্গীদের ভাগ্য এখানে অনেক বেশি ভালো ছিল, তারা সেখান থেকে নিচে থাকা একটা বিল্ডিং এর সুইমিং পুলের উপরে এসে পড়ে, এই কারণে তাদের খুব একটা বেশি ক্ষতি হয় না। আর যারা উপর থেকে একদম নিচে পড়ে গিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু মারা গিয়েছিল। ড্যান তখন দ্রুত পানির মধ্যে থেকে বের হয়ে নিজের বন্দুকটাকে চেক করতে থাকে এবং সবকিছু এখানে ঠিকই ছিল। এরপর তারা সকলেই সেই বিল্ডিং এর কোনায় গিয়ে মিয়ামি শহরটাকে দেখতে থাকে। এখন এই শহরটা সম্পূর্ণই ধ্বংস হয়ে গিয়েছিল। এদিকে মিলিটারিরা এই টেলিপোর্টেশনের গ্লিচটা নিয়ে কথা বলতে থাকে। দ্রুতই সেখানে থাকা অফিসার যারা বেঁচে ছিল তাদের সাথে যোগাযোগ করে। সেই মিলিটারি অফিসার ড্যানকে ফোন দিয়ে বলে এই জায়গায় তারা খুবই তাড়াতাড়ি অনেক বেশি বোমা ফেলবে, কারণ এই জায়গায় এখন অনেক বেশি হোয়াইট স্পাইক একত্রিত হয়ে আছে, তাই তারা এই জায়গায় যদি অনেক বেশি বোমা ফেলতে পারে তাহলে অনেক বেশি হোয়াইট স্পাইক একসাথে মারা যাবে। সেই সাথে তারা ড্যানকে একটা টাস্ক দেয়, ড্যানকে এখন এখানে বেঁচে থাকা সকলের লিডার হতে হবে এবং সেখানে থাকা সকলকে নিয়ে সায়েন্টিস্টদের একটা গ্রুপকে উদ্ধার করতে হবে। ড্যান তখন মিশনটা কনফার্ম করে ছাদে থাকা সকল বেঁচে থাকা সৈন্যদেরকে একত্রিত করতে থাকে। খুবই তাড়াতাড়ি তারা সেই বিল্ডিংটাতে পৌঁছে যায় যে বিল্ডিংটাতে সায়েন্টিস্টদের থাকার কথা ছিল। তারা খুবই সাবধানে সেই বিল্ডিংটার উপরে যাচ্ছিল। চিফ কমান্ড তখন তাদের সকলকেই সাবধানে থাকতে বলে, কারণ এই হোয়াইট স্পাইকরা রক্তের গন্ধকে অনেক দূর থেকেও বুঝতে পারে। যাই হোক, এরা খুবই তাড়াতাড়ি সেই সায়েন্টিস্টদের গ্রুপটাকে খুঁজে বের করতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে হোয়াইট স্পাইকরা এখানে থাকা সকল বিজ্ঞানীদেরকেই আগেই মেরে ফেলেছিল। চিফ কমান্ড তখন তাদেরকে এই ল্যাব থেকে হার্ড ড্রাইভ আর বায়ো স্যাম্পল গুলো আনতে বলে, যেন এই সায়েন্টিস্টদের কাজ করা সকল ইনফরমেশন তারা জানতে পারে। আসলে এই সায়েন্টিস্টরা এই সকল হোয়াইট স্পাইকদের কিভাবে মেরে ফেলা যায় সেটা নিয়েই গবেষণা করছিল। খুবই তাড়াতাড়ি তারা সেই স্যাম্পল গুলোকে পেয়ে যায়। তখনই ড্যানের কাছে কল আসে আর ড্যান জানতে পারে ফাইটার জেট 6 মিনিটের মধ্যে এই পুরো এলাকাটাকেই ধ্বংস করে দিবে। ড্যান আর তার সাথে থাকা সকলেই তখন খুবই তাড়াতাড়ি এমার্জেন্সি এক্সিস্টের কাছে চলে আসে। তখনই উপর থেকে অনেক হোয়াইট স্পাইক এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। ড্যান এখানে থাকা একটা হোয়াইট স্পাইককে একাই মেরে ফেলার চেষ্টা করছিল, তার কাছে কেউই ছিল না। তবে শেষ সময়ে সেখানে ডোরিয়ান এসে ড্যানকে বাঁচিয়ে নেয়। ডোরিয়ান যেহেতু আগেও এই সকল হোয়াইট স্পাইকদের সাথে ফাইট করেছিল তাই তার এক্সপেরিয়েন্স অনেক বেশি ছিল। সে তখন ড্যানকে বলে শুধুমাত্র এদের গলা আর পেটে গুলি করলেই এরা মারা যাবে, আর অন্য কোথাও আঘাত করলে এদের কিছুই হবে না। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই এদের ট্রেনিং এর মধ্যে কেন বললো না, এটাই তো আমার মাথায় ঢুকতেছে না। এখন এয়ারফোর্স দিয়ে এই জায়গাটাকে ধ্বংস করার আর মাত্র 3 মিনিট অবশিষ্ট ছিল। তখন চিফ কমান্ড সেখানে থাকা সকলকে বাঁচানোর জন্য দ্রুত রেস্কিউ ভেহিকল পাঠায়। সেখানে থাকা সৈন্যরা সেই সকল মিলিটারি গাড়িকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল এখন তারা কিছু সময়ের জন্য তো বেঁচে যাবে, তারা বেঁচে এই জায়গা থেকে ক্যাম্পে ফিরে যেতে পারবে। তবে তখনই হঠাৎ করে 3টা হোয়াইট স্পাইক এসে সেখানে থাকা সকলকেই মেরে ফেলতে থাকে। অনেক টিম মেম্বাররা তো পালিয়ে যাওয়ার সময়ই মারা যায়। যখনই এরা আক্রমণ করে দেয় তখনই এখানে এয়ার স্ট্রাইক শুরু হয়। তাদের টিমে এখন মাত্র 7 জন বেঁচে ছিল। এরা 7 জন এখন পালানোর চেষ্টা করছিল। কিছু কিছু সৈন্যরা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে দেয় যেন তারা বাকিদেরকে বাঁচাতে পারে আর এই হোয়াইট স্পাইকদেরকে আটকাতে পারে। এখন সময়ের মধ্যে শুধুমাত্র 5 জন এখান থেকে বেঁচে বের হয়ে যেতে পারে। একদিন পরে ড্যানের জ্ঞান ফিরে আসে। সে তখন তার পাশে চার্লিকে দেখতে পায়। সে তখন দ্রুত ডোরিয়ানের কাছে যায় এবং জানতে পারে এখন তারা শুধুমাত্র এই 3 জনই বেঁচে আছে, তাদের সাথে আসা বাকি সকলেই মারা গেছে। ড্যান তখন ডোরিয়ানকে জিজ্ঞাসা করে এত বেশি রিস্ক থাকার পরেও তুমি বারবার কেন এই যুদ্ধে যাও? ডোরিয়ান তখন বলে এমনিতেও আমার ক্যান্সার আছে আর 6 মাসের মধ্যেই আমি মারা যাব। হাসপাতালের বিছানায় শুয়ে মরার চেয়ে মানুষ জাতিকে বাঁচাতে গিয়ে মরাটাই আমার কাছে বেশি সম্মানের মনে হয়েছে। এই কারণে আমি বারবার সেই এলিয়েনদের সাথে ফাইট করতে যাই যেন আমার মৃত্যু সেখানেই হয়, আমি অন্তত হাসপাতালের বিছানাতে মরতে চাই না। খুবই তাড়াতাড়ি ড্যানকে এখানকার চিফ কমান্ডের হেড দেখা করার জন্য ডাকে। চিফ কমান্ডের হেডের পজিশনে ড্যান তার নিজের মেয়ে মুরিকে দেখতে পায়। নিজের মেয়ে মুরিকে এত বড় একটা পজিশনে দেখে ড্যান এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তোমাদের মনে করিয়ে দিই এটা কিন্তু 2051 সাল চলছে, অর্থাৎ 30 বছর ভবিষ্যতে চলছে। আর 30 বছর ভবিষ্যতে ড্যানের মেয়ে মুরি এখানকার চিফ হেড কমান্ড হয়ে গেছে। মুরি তখন তাকে বলে তোমাকে এখন এই সময়ে এখানে আনার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। আর এটা কি? এটা তো শুধুমাত্র সময় আসলেই আমি তোমাকে বলবো। এরপরে তারা একটি মিলিটারি টেন্টে পৌঁছে যায়। সেখানে মুরি ড্যানকে বলে আমরা এই সকল হোয়াইট স্পাইককে মারার ইনজেকশন বানিয়ে ফেলেছি, তবে এই বিষাক্ত
বিষাক্ত ইনজেকশনগুলো শুধুমাত্র পুরুষ হোয়াইট স্পাইকের উপরেই কাজ করে, এগুলো মহিলা হোয়াইট স্পাইকের উপরে কাজ করে না। তাই আমি চাই তুমি আমাদের জন্য একটা মহিলা হোয়াইট স্পাইককে ধরবে এবং আমরা সেটার উপর রিসার্চ করব আর এমন একটা বিষ আবিষ্কার করব যেটা তাদেরকেও মারতে সক্ষম হবে। এরপরে তারা হেলিকপ্টারে করে সেই সকল এলিয়েনদের বাসস্থানের দিকে যেতে থাকে। হেলিকপ্টারে যাওয়ার সময় মুরি ড্যানকে বলে এই সকল এলিয়েনরা একদিন হঠাৎ করেই পৃথিবীর উপরে আক্রমণ করে দেয়। এরা নর্দার্ন রাশিয়া থেকে বের হয় এবং পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে। কেউই এই সকল এলিয়েনদের স্পেসশিপ পায়নি বা স্পেসশিপ ক্র্যাশ হতে দেখেনি। এলিয়েনরা হঠাৎ করেই একদিন পৃথিবীতে চলে আসে। তো কথা ঘুরিয়ে ড্যান মুরিকে জিজ্ঞাসা করে এই কথা বাদ দাও, 2022 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের পরিবারের মধ্যে কি কি হয়েছে। মুরি তখন এই ব্যাপারে কিছুই বলে না। সে বলে এই ব্যাপারে আমরা যদি কথা না বলি সেটাই আমাদের জন্য ভালো হবে। এরপরে তারা সেই সকল এলিয়েনদের বাসস্থানে পৌঁছায়। এখানে অনেকজন সোলজার মিলে একটা হোয়াইট স্পাইককে ধরার চেষ্টা করছিল। এটা কিন্তু মহিলা হোয়াইট স্পাইক ছিল। তো সবকিছু তো ঠিকঠাকই চলছিল, তবে হঠাৎ করে সেদিকে অনেক বেশি হোয়াইট স্পাইকের দল চলে আসতে থাকে। মানে সেই মহিলা হোয়াইট স্পাইককে বাঁচানোর জন্য এখানে অনেক বেশি পুরুষ হোয়াইট স্পাইকরা চলে আসতে থাকে। মুরি আর ড্যান তখন দ্রুত সেই মহিলা হোয়াইট স্পাইকটাকে একটা খাঁচায় বন্দি করে ফেলে হেলিকপ্টার নিয়ে উড়ে যেতে থাকে। তবে তারা যখন হেলিকপ্টার নিয়ে উড়ে যাচ্ছিল তখনই এখানে থাকা পুরুষ হোয়াইট স্পাইকটা তাদের হেলিকপ্টারে আক্রমণ করে দেয়। এখন কোনো উপায় না পেয়ে বাবা আর মেয়েকে একটা মিলিটারি জিপে করে এখান থেকে পালিয়ে যেতে হয়। তবে পালানোর সময় রাস্তা পরিষ্কার করার জন্য তারা গাড়িতে থাকা একটা মেশিন গান ব্যবহার করে। যাই হোক, কিছুক্ষণ পর তারা একটা বিচের পারে চলে যায়। এখানে মুরি ড্যানের উপর অনেক বেশি রেগে যায়, কারণ ড্যান এখানে নিজের জীবনের পরোয়া না করে এদের সাথে ফাইট করছিল। আসলে মুরি যে কোনো মূল্যে ড্যানকে বাঁচিয়ে রাখতে চাইছিল। রেগে গিয়ে মুরি ড্যানকে বলে দেয় যে 2022 সাল থেকে এই 2051 সাল পর্যন্ত তাদের পরিবারের সাথে কি কি হয়েছে। মুরি তখন ড্যানকে বলে এই যুদ্ধ থেকে ফিরে যাওয়ার পর ড্যান অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। এখান থেকে ফিরে গিয়ে সে তার স্ত্রী এমিকে তালাক দিয়ে দেয়। এরপর সে একা একা আলাদা থাকতে শুরু করে। এরপরে মুরির 16তম জন্মদিনে তার কাছে একটা ফোন আসে যেটা তার জীবনকে একদম বদলে দেয়। আসলে মুরির 16তম জন্মদিনে ড্যান খুবই ভয়ানক একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্টেই ড্যান একদম মারা যায়। এটা শুনে ড্যান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেও শেষ পর্যন্ত তার বাবার মতোই হয়ে গেছে। সেও তো শেষে তার পরিবারকে ছেড়েই দিয়েছে। এরপরে তারা মিলিটারি বেস ক্যাম্পে চলে আসে। বেস ক্যাম্পে আসার পরেই মুরি এই এলিয়েনদেরকে মারার জন্য বিষ বানাতে থাকে। এই বিষ বানানোর জন্য মুরিকে হাজার হাজার কম্বিনেশন ট্রাই করতে হয়, কারণ এমন কম্বিনেশন তাকে বানাতে হবে যে কম্বিনেশন একই সাথে মেল একই সাথে ফিমেল অর্থাৎ একই সাথে পুরুষ এবং মহিলা হোয়াইট স্পাইককে মারতে পারবে। মুরি যে কোনো মূল্যে এটাকে খুবই তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছিল, কারণ ড্যান এখান থেকে ফিরে যাবে আর মাত্র 22 ঘন্টা পর। যাই হোক, পরের দিন সকালে ড্যান মুরির কাছে জিজ্ঞাসা করে যদি তুমি এই বিষ বানাতে সক্ষম হয়েও যাও তাহলে তুমি এত বেশি এলিয়েনদেরকে কিভাবে মেরে ফেলবে। মুরি তখন তাকে বলে তোমাকে অতীতে ফিরে গিয়ে অনেক বেশি পরিমাণে এই সকল বিষ বানাতে হবে এবং তুমি এই যুদ্ধ শুরু হওয়ার আগেই এই সকল এলিয়েনদেরকে তখন মেরে ফেলতে পারবে। এখন তারা দুজন এই ব্যাপারটা নিয়ে কথাই বলছিল, তখনই তাদের কম্পিউটারে লেখা ওঠে 100% কম্বিনেশন সাকসেসফুল, অর্থাৎ তাদের কাছে এখন সেই টক্সিকটা আছে যেটা দিয়ে তারা মহিলা হোয়াইট স্পাইকদেরকেও মেরে ফেলতে পারবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এই সময়েই এই মহিলা স্পাইকটা জেগে ওঠে, তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে এখানে অনেক জোরে জোরে চিৎকার করা শুরু করে, আর তার চিৎকার করার সাথে সাথেই এখানে হাজার হাজার হোয়াইট স্পাইকের দল চলে আসতে থাকে। এই সকল হোয়াইট স্পাইকের কাছ থেকে বাঁচার জন্য ড্যান আর মুরি ফুল স্পিডে বন্দুক নিয়ে হেলিপ্যাডের দিকে যেতে থাকে। তারা যখন হেলিপ্যাডের দিকে যাচ্ছিল তখন তাদের সামনে অনেক বেশি হোয়াইট স্পাইকরা চলে আসে। তখনই রেডিও থেকে তাদের কাছে মেসেজ আসে টাইম জাম্পারদের কাছে আর মাত্র 3 মিনিট সময় আছে, অর্থাৎ ড্যান আর মাত্র 3 মিনিট পর অটোমেটিক অতীতে ফিরে যাবে। এটা শোনার সাথে সাথেই মুরি তার হাতে থাকা সেই টক্সিকটাকে ড্যানের হাতে দিয়ে দেয় যেন ড্যান এটাকে নিয়ে অতীতে চলে যেতে পারে। তবে তখনই সেখানে আরো একটা হোয়াইট স্পাইক চলে আসে। তবে এই বিল্ডিংটার অবস্থা যেহেতু খারাপ ছিল তাই এটা এই হোয়াইট স্পাইকের ওজন নিতে পারে না। বিল্ডিংটা তখন ভেঙে পড়তে থাকে। এবার এই হোয়াইট স্পাইক আর মুরি একসাথে উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। ড্যান তখন নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেও উপর থেকে লাফ দেয়। তবে সে যখন বাতাসের মধ্যে ছিল তখনই সে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে 2022 সালে চলে আসে। সে যখন 2022 সালে আসে তখনই কিন্তু তার হাতে সেই বিষটা ছিল। সে এখানে এসে লেফটেন্যান্ট হার্টকে বলে আমার হাতে যে বিষটা আছে এটাকে অনেক বেশি মাত্রায় তৈরি করতে হবে, শুধুমাত্র এই বিষটা দিয়েই এই সকল এলিয়েনদেরকে মেরে ফেলা সম্ভব। লেফটেন্যান্ট হার্ট তখন তাকে বলে টাইম পোর্টাল অপর পাশ থেকে সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে, তার মানে এই বর্তমান থেকে আর কেউই ভবিষ্যতে যেতে পারবে না। এটা শুনে ড্যান অনেক বেশি হতাশ হয়ে যায় এবং চুপচাপ সেখান থেকে তার বাসায় চলে যায়। তার বাসায় আসার পর সে প্রথমে তার মেয়েকে জড়িয়ে ধরে। সে তখন এমিকে ভবিষ্যতে হওয়া তার সাথে মুরির সব কথাই বলে। সেই সাথে সে এমিকে এটাও বলে এই সকল হোয়াইট স্পাইকরা কোথা থেকে এই পৃথিবীতে এসেছে সেই সম্পর্কে তারা কেউই জানে না, কারণ এই সকল এলিয়েনরা হঠাৎ
হঠাৎ করেই 2048 সালে চলে এসেছিল এবং পৃথিবীর উপরে আক্রমণ করা শুরু করেছিল। এমি তখন বলে হতে পারে এই এলিয়েনরা সেই সময় না, এই এলিয়েনরা হয়তো অনেক আগে এই পৃথিবীতে এসেছিল। এখন এমির মুখে এই কথা শোনার সাথে সাথেই ড্যানের মাথায় একটা বুদ্ধি আসে। সে তখন একটা বারে গিয়ে ডোরিয়ানের সাথে কথা বলে। সে ডোরিয়ানের সাথে ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে থাকে। সে ডোরিয়ানকে বলে এই এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করার আগেই আমরা তাকে মেরে ফেলবো। তারা দুজন তখন ডোরিয়ানের কাছে থাকা হোয়াইট স্পাইকের ক্ল নিয়ে চার্লির কাছে চলে যায়। চার্লি কিন্তু একজন বিজ্ঞানী ছিল, সে মূলত পরিবেশ বিজ্ঞানী ছিল। সে সেই হোয়াইট স্পাইকের ক্লটা নিয়ে রিসার্চ করার পর জানতে পারে এটার উপর চায়নার ভলক্যানোর কিছু ছাই অবশিষ্ট আছে। এই কথা শুনে তারা সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই হোয়াইট স্পাইকদের প্রথমে তো রাশিয়াতে দেখা গিয়েছিল, আর রাশিয়া থেকে চায়নার দূরত্ব কিন্তু অনেক। তো এই ব্যাপারে ভালোভাবে জানার জন্য ড্যান তার একজন স্টুডেন্ট মার্টিনের সাথে দেখা করে। মার্টিন কিন্তু অনেক বেশি আগ্নেয়গিরি নিয়ে ইন্টারেস্টেড, সে আগ্নেয়গিরি নিয়ে অনেক রিসার্চ করেছে। মার্টিন তখন তাদেরকে বলে 1000 বছর আগে চায়নায় অনেক বড় একটা ভলক্যানোর বিস্ফোরণ হয়েছিল বা আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল, আর এটা এত বড় ছিল যে এটার বিভিন্ন ছাই বা ধ্বংসাবশেষ রাশিয়ার নর্দার্ন এলাকাতেও পাওয়া সম্ভব। তার এই কথা শুনে তারা বুঝতে পারে এই হোয়াইট স্পাইকরা মূলত হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে এসেছিল এবং তারা বর্তমানে রাশিয়ার বরফের নিচে ঘুমাচ্ছে। কিছুক্ষণ রিসার্চ করার পর জানতে পারে 2048 সালের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে রাশিয়ার নর্দার্ন সাইডের বরফ সব গলে যাবে, আর বরফ গলে যাওয়ার কারণে সেই সালেই মূলত এই সকল হোয়াইট স্পাইকরা বরফের মধ্যে থেকে বাইরে বের হয়ে এসে পৃথিবীতে আক্রমণ করেছিল। এই ব্যাপারটা জানার সাথে সাথেই তারা ইউএস এর গভর্নমেন্টের কাছে যায় এবং তাদের কাছ থেকে ফান্ডিং চায়। তবে ইউএস সরকার এটা করতে রাজি হয় না, কারণ ইউএস আর রাশিয়ার সম্পর্ক তো ভালো না। তার উপরে রাশিয়াতে যদি ইউএস বা আমেরিকার বিমান যায় তাহলে তাদের সম্পর্কের অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। এখন কোনো উপায় না পেয়ে ড্যান তার বাবা জেমসের কাছে যায়। জেমসের কাছে আনরেজিস্টার্ড বেশ কয়েকটা এয়ারপ্লেন ছিল। ড্যানের মুখে সব কথা শোনার সাথে সাথেই জেমস এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। প্লেন টেক অফ করার আগ মুহূর্তে সেখানে লেফটেন্যান্ট হার্টও চলে আসে। এখানে সে আসার আগে সেই সকল বিষাক্ত ইনজেকশন নিয়ে এসেছিল যেটা কিছুক্ষণ আগেই তৈরি করা হয়েছে, আর এই ইনজেকশন কিন্তু হোয়াইট স্পাইকদের মেরে ফেলতে সক্ষম, মানে ছেলে বা মেয়ে দুই হোয়াইট স্পাইককে এই ইনজেকশন মেরে ফেলতে পারবে। বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর তারা রাশিয়ার এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর পর তাদের কাছে থাকা সকল ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। তারা তখন সেখানে একসাথে অনেকগুলো ব্লাস্ট করে এবং অনেক বড় একটা গর্ত করে ফেলে। তারা খুবই সাবধানে সেই গর্তগুলোর মধ্যে যেতে থাকে। একটা গর্তের মধ্যে যাওয়ার পর তারা সেখানে অনেক বড় একটা এলিয়েন স্পেসশিপ দেখতে পায়। এরপরে তারা এলিয়েন স্পেসশিপটার বাইরের অংশ কেটে সেটার ভেতরের দিকে যেতে থাকে। চার্লি আর জেমস কিন্তু বাইরেই অপেক্ষা করছিল, যেন কোনো এলিয়েন বাইরে পালানোর চেষ্টা করলে তারা বাইরে থেকে সেটাকে মেরে ফেলতে পারে। স্পেসশিপটার ভেতরে গিয়ে তারা বেশ কিছুক্ষণ খোঁজার পর সেটার ককপিটে পৌঁছে যায়। এই স্পেসশিপের ককপিটে পৌঁছানোর পর তারা বুঝতে পারে এই এলিয়েন স্পেসশিপটা মূলত এখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। তারা তখন বুঝতে পারে এই এলিয়েনদের উদ্দেশ্য মূলত এই পৃথিবীতে আসা ছিল না, তারা ভুল করে ক্র্যাশ ল্যান্ডিং এর মাধ্যমে এই পৃথিবীতে চলে এসেছিল। বেশ কিছুক্ষণ পর তারা অন্য একটা রুমে চলে যায়। এই রুমের মধ্যে তারা দেখতে পায় এখানে অনেক হোয়াইট স্পাইক বায়োপটের মধ্যে বন্দি আছে। বায়োপট কেমন জায়গায় তোমরা হয়তো জানো, বায়োপটের মধ্যে থাকলে কারোরই বয়স বাড়ে না। এরা তখন বুঝতে পারে এটা মূলত এই সকল এলিয়েনদের অরিজিনাল ফর্ম না, এই সকল এলিয়েনদেরকে অন্য কোনো স্পেশাল এলিয়েন তৈরি করেছে। মানে এগুলো হলো হাইব্রিড এলিয়েন, যেমন দুইটা কুকুরকে একসাথে করে হাইব্রিড কুকুর বানানো সম্ভব, এরাও মূলত ওই টাইপের এলিয়েন। মানে দুইটা জাতের এলিয়েনকে একসাথে কম্বাইন্ড করে এই জাতের এলিয়েনকে তৈরি করা হয়েছে। যারা এই সকল এলিয়েনদেরকে তৈরি করেছে তাদের উদ্দেশ্য মূলত ছিল অন্য গ্রহে এই সকল এলিয়েনদেরকে পাঠিয়ে সেই গ্রহকে দখল করে নেওয়া। এরপর তারা বায়োপডের মধ্যে সেই সকল বিষাক্ত ইনজেকশন পুশ করতে থাকে। এই সকল ইনজেকশন তাদের শরীরে যাওয়ার সাথে সাথে তারা সেখানে অনেক বেশি ছটফট করা শুরু করে। তার মানে তাদের তৈরি করা এই বিষাক্ত ইনজেকশন সত্যি সত্যি কাজ করছিল। তবে এই সকল এলিয়েনদের চিৎকারের কারণে যে সকল এলিয়েনদেরকে এখনো ইনজেকশন দেওয়া হয়নি তাদের ঘুম ভেঙে যায়। তারা তখন তাদের ক্রায়োপড ভেঙে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। ড্যানের টিমও তখন তাদের উপরে একটানা অনেক গুলি করতে থাকে। তবে তারপরেও বেশ কিছু এলিয়েনরা এই স্পেসশিপের একদম ভেতরের দিকে পালিয়ে যায়। তখন ড্যান বলে এখন আমাদের কাছে এই স্পেসশিপটাকে ধ্বংস করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে দুর্ভাগ্যজনকভাবে এই স্পেসশিপটা থেকে বাইরে বের হওয়ার আগেই তাদের উপরে আবারও এই এলিয়েনরা আক্রমণ করে দেয়। এখন শুধুমাত্র ড্যান, চার্লি আর জেমসি বোম বিস্ফোরণ হওয়ার আগে এই স্পেসশিপটা থেকে বাইরে বের হতে সক্ষম হয়। এই স্পেসশিপে থাকা সকল এলিয়েনরাই কিন্তু মারা গিয়েছিল, তবে একটা এলিয়েন এই স্পেসশিপের বাইরে চলে এসেছিল আর তার পেট লাল ছিল। শুধুমাত্র এই এলিয়েনই এখন পৃথিবীতে বেঁচে আছে, আর এটা ছিল মহিলা এলিয়েন। তার মানে এই এলিয়েন চাইলে এখন আরো অনেক বাচ্চা জন্ম দিতে পারত। এই কারণে এই এলিয়েনটাকে মেরে ফেলা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই এলিয়েনটাকে মেরে ফেলার জন্য ড্যান সেখানে একটা স্নোম্যান বানিয়ে তাকে জ্যাকেট পরিয়ে দেয়, যেন এই এলিয়েনটা মনে করে এখানে একটা মানুষ আছে। তাদের প্ল্যান অনুযায়ী এই এলিয়েনটা যখন এই স্নোম্যানের উপরে আক্রমণ করে দেয় তখনই জেমস
জেমস আর ড্যান মিলে এই এলিয়েনটার উপরে গুলি করতে শুরু করে। এলিয়েনটা তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে পালাতে পালাতে সে একটা খাদের সামনে চলে আসে। ড্যান আর জেমস চাইছিল এই এলিয়েনটাকে এই খাদ থেকে নিচে ফেলে দিতে, কিন্তু এই এলিয়েনটা এত বেশিও দুর্বল ছিল না। এলিয়েনটা তখন উল্টে তাদের দুজনের উপরেই আক্রমণ করে দেয়। এই কারণে তারা দুজন এবারে আলাদা আলাদা হয়ে যায়। এলিয়েনটা এবার ড্যানের উপরে একটা স্পাইক দিয়ে আক্রমণ করে দেয়। এরপর সে ড্যানকে মেরে ফেলার জন্য ড্যানের দিকে আসতে থাকে, তবে ড্যান তখন সেই স্পাইকটা দিয়েই এলিয়েনটার মুখে আঘাত করে। তখনই জেমস এখানে এসে সেই এলিয়েনটার চোখ অন্ধ করে দেয়, অর্থাৎ এই কুইন এলিয়েন বা এই রানী এলিয়েনটা এখন আর চোখে দেখতে পাবে না। সে এবার এখানে অলমোস্ট একটা পাগলের মতো ছটফট করা শুরু করে। সুযোগ পেয়ে ড্যান সেই বিষাক্ত ইনজেকশনটা এই এলিয়েনের পায়ে ইনজেক্ট করে দেয়, তবে এই এলিয়েনটা এত বেশিও বোকা ছিল না। সে নিজেই নিজের পা ছিঁড়ে ফেলে যেন এই বিষটা তার সারা শরীরে ছড়িয়ে পড়তে না পারে। তখন জেমস ড্যানকে বাঁচানোর জন্য নিজের হাতের একটা অংশ কেটে সেটাকে উপরে তুলে ধরে, যেন এই এলিয়েনটা রক্তের গন্ধ শুকে জেমসের উপরে আক্রমণ করতে পারে। তবে ড্যান এখানে নিজের চোখের সামনে নিজের বাবার মৃত্যু দেখতে চাইছিল না। সে তখন লাফ দিয়ে এই এলিয়েনটার গলায় চড়ে বসে এবং সে চার্লসের সেই ছুরিটা দিয়ে এই এলিয়েনটার গলা একদম কেটে দেয়। এরপর সে সেই বিষাক্ত ইনজেকশনটাকে এলিয়েনটার মুখের মধ্যে ইনজেক্ট করে তাকে ধাক্কা দিয়ে এই পাহাড় থেকে ফেলে দেয়। আর এত উপর থেকে নিচে পড়ার কারণে এই এলিয়েনটার শরীর টুকরো টুকরো হয়ে যায়। পরের দিন সারা পৃথিবীর বিভিন্ন নিউজ মিডিয়াতে রাশিয়ায় হওয়া সেই বিস্ফোরণের ব্যাপারে কথাবার্তা হতে থাকে, আর এই বিস্ফোরণেই কিন্তু সকল এলিয়েনরা মারা গিয়েছিল। এখন ইউএস সরকার এই ক্রেডিট নিজের নামে নেওয়ার জন্য রেডি ছিল। যাই হোক, এরপরে ড্যান তার পরিবারের কাছে ফিরে আসে এবং তারা একসাথে থাকতে শুরু করে। জেমসও তখন সেখানে তাদের সাথেই থাকতে শুরু করে। তাদের পুরো পরিবারের সকল ঝামেলাই মিটমাট হয়ে গেছে। এখন তারা সকলেই একসাথে মিলেমিশে থাকবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।